2024 সালের গণ অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা ছিল বদলে যাবে স্বাস্থ্য খাত অন্যান্য খাতের মতো। সেই প্রত্যাশায় স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিও মানুষের দৃষ্টি ছিল। সেই কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে এবং এটি তুলে দিয়েছে প্রধান উপদেষ্টার হাতে, এবং প্রধান উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে এটি বাস্তবায়নের জন্য ইতিমধ্যে বলেও দিয়েছেন। কিন্তু সেটি বাস্তবায়ন কতটা দ্রুত সম্ভব, কতটুকু এখন সম্ভব, কতটা পরে সম্ভব, এই নানা বিষয়ে আমরা কথা বলবো। আমরা বলা যায় যে আজকে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের এই রিপোর্টটি নিয়ে আমরা এক ধরনের পোস্টমর্টেম করব। আমরা আরোগ্য নিকেতনের আজকের বিষয়ে দিয়েছি স্বাস্থ্য খাতে সংস্কার কতটা বাস্তবায়নযোগ্য। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের স্বনামধন্য দুজন বিশেষজ্ঞ, একই সঙ্গে দুজন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর আবু মোহাম্মদ জাকির হোসেন, রোগতত্ত্ববিদ, সঙ্গে আরও আছেন অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী, চিকিৎসা বিজ্ঞানী, এবং একই সঙ্গে যে সংস্কার কমিশনের আমরা কথা বলছি সেটির সদস্য। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রথমেই অধ্যাপক ডক্টর আবু মোহাম্মদ জাকির হোসেন আপনার কাছে শুরুতে জানতে চাই যে মানে এই যে অনেকে বলার একটু চেষ্টাও করছেন যে এত খাতের যে সংস্কার কমিশন হয়েছে সব থেকে পরে আপনারা কেন রেজাল্ট দিলেন, এটি আমি একেবারে শুরুতে জানতে চাই। মোট 11টা সংস্কার কমিশন তৈরি হয়েছে, 5টা পরে হয়েছে। এই 5টা পরের মধ্যে আমরা একটা। আমাদের যে ব্যাপকতা সেটা অনেক বেশি। আপনি চিন্তা করে দেখেন, মানুষের জীবনের যখন একটা শিশু মায়ের গর্ভে আসে সেখান থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা পদে, প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মোড়ে স্বাস্থ্য সংশ্লিষ্ট, সম্পর্কযুক্ত। বৃদ্ধ বয়স বলেন, যৌবন বলেন, বিয়ে বলেন, সন্তান ধারণ বলেন, সন্তান বড় হওয়া বলেন, পুষ্টি বলেন, রোগ প্রতিরোধ বলেন, রোগের চিকিৎসা বলেন, প্রত্যেকের জীবনে প্রায় কিন্তু এই আপনি আবহাওয়ার কথা বলেন, বায়ু দূষণের কথা বলেন, খাদ্যের নিরাপত্তা, নিরাপদ খাদ্যের কথা বলেন, সব কিছুই কিন্তু জড়িত আছে মানুষের সাথে, মানুষের স্বাস্থ্যের সাথে। তো এই জন্য আমাদেরকে ব্যাপকভাবে এগুলোকে চিন্তাভাবনা করতে হয়েছে, এবং যে সংশ্লিষ্ট তথ্যগুলো সেগুলোকে আমাদের উঠিয়ে আনতে হয়েছে, আমাদেরকে পড়তে হয়েছে, বিভিন্ন দেশের যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলো আমাদের দেখতে হয়েছে। মানুষের কাছে যে আপনারা মতামত নিয়েছেন 8,000-এর বেশি মানুষের, মানে সেখানকার কতটুকু মতামত আপনাদের এখানে প্রতিফলিত হয়েছে? সবই হয়েছে, একদম সবই হয়েছে। আচ্ছা, অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী, আপনার কাছে জানতে চাই যে আপনার সাথে তো বহু বছরের কাজ করা, বহু অস্বস্তি আপনার ছিল, এটা হচ্ছে না সেটা হচ্ছে না, কিন্তু আপনি যে বিষয়গুলো ভাবতেন তার কতটুকু আসলে এখানে আসলো, মানে সেই জায়গাগুলো যদি একটু বলেন। প্রায় সবই এসেছে। ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ছিল যে আসলে আমাদের চাওয়াগুলো, বিশেষ করে কোভিডের সময়ে আমরা স্বাস্থ্য খাত যে কতটা নাজুক সেই বিষয়টি স্পষ্ট হয়েছিল, এবং আমরা বহুবার আপনাদের সাথে বহু আলোচনায় আমরা জেনে বলেছি যে স্বাস্থ্য খাতের আমূল সংস্কার ছাড়া সম্ভব না। তো প্রস্তাবনার মধ্যে মোটামুটি সেইগুলোকে মনে ভেবেই স্বাস্থ্য খাতকে একটা টেকসই, এবং বিশেষ করে আমাদের প্রজ্ঞাপনও ছিল, সুবিধা হয়েছিল যে প্রজ্ঞাপনও বলেছিল যে জনমুখী এবং ইনক্লুসিভ এবং সাশ্রয়ী, সবার কাছে প্রাপ্য, সহজলভ্য ইত্যাদি যেগুলো কথা বলা হয়েছিল। স্যার, আমার জানার বিষয় হচ্ছে যে সব জায়গাতেই বাংলাদেশের আমরা দেখেছি যে সহায়ক জনবল উপেক্ষিত থাকে, এবং সহায়ক জনবল নিয়ে আপনি অনেক বেশি কথা আপনাকে আমরা বলতে দেখেছি। এখানে আমরা যেমন ফিজিওথেরাপিস্টদের তাদেরকে পলায়ন, বিভিন্ন সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটি কিন্তু অনেক আশার একটি দিক। কারণ আমরা হয়তো ট্রিটমেন্ট দিচ্ছি কিন্তু তাদের পুরো ট্রিটমেন্ট এবং পুনর্বাসন সেটা আমরা আসলে করতে পারছি না। এই ফিজিওথেরাপিস্টদেরকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, এটির মতো অন্যান্য সহায়ক জনবলের বিষয়ে আসলে এই সংস্কার কমিশন আসলে কি নির্দেশনা দিয়েছে? আসলে কমিশনের যে প্রতিবেদনটি, এটি তো 322 পৃষ্ঠার, যেগুলো মুখ্য সুপারিশে একটা দুটো করে উদাহরণ এসেছে মূলত, কিন্তু আসলে যদি ওখানে পুরো দুটো চ্যাপ্টারই কিন্তু একটা জনবল ব্যবস্থাপনা, একটা জনবল প্রশিক্ষণ, শিক্ষা প্রশিক্ষণ, যেটা WHO পিলার অনুযায়ী, স্তম্ভ অনুযায়ী, এবং তার ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে যে স্কিল মিক্স, যেটা দক্ষতার মিশ্রণ। শুধু ডাক্তার থাকলে চলবে না, তার সঙ্গে অন্যান্য পেশার লোকজন থাকতে হবে, এবং তাদের শিক্ষাটা সেইভাবে প্রয়োজন অনুযায়ী প্রপোর্শন, অনুপাতটা ঠিক করে করতে হবে, এবং সেখানে অন্যান্য সহায়ক জনবল এর কথা উল্লেখ করা আছে কিছু কিছু। এবং বিশেষ করে
আমাদের একটা যে মুখ্য সুপারিশের মধ্যেও রয়েছে যে অ্যালাইড হেলথ ওয়ার্কফোর্সের জন্য রেজিস্ট্রেশনের ব্যবস্থা করতে হবে, তাদের দায় দায়িত্ব নির্ধারণ, তাদের কর্তব্য, জনগণের তাদের প্রতি দায়িত্ব, এবং এই রেজিস্ট্রেশন পদ্ধতিটা অত্যন্ত জোরালোভাবে বলা আছে, এবং তার মধ্যেও কিন্তু এই পেশার কথা উল্লেখ করা আছে যে অন্যান্য পেশার নামগুলো। তো আমরা কিন্তু বারবারই ওখানে জনবলের যে ব্যবস্থাপনা ঘাটতির কথাতে টেবিল দিয়ে ছক দিয়ে বলা আছে যে আসলে মূল ঘাটতিটা কিন্তু সহায়ক জনবলে, এবং অন্যান্য পেশার কথা ওখানে কিন্তু উল্লেখ রয়েছে ভিতরে। আপনাকে ধন্যবাদ। ডক্টর জাকির হোসেন, আপনার কাছে জানতে চাই যে আপনি তো নিজেই কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের চেয়ারম্যান। কমিউনিটি ক্লিনিক নিয়ে আমাদের এক ধরনের অস্বস্তি অনেক বছর আগে যে আমরা সেন্টারগুলো তৈরি করেছি কিন্তু এটিকে কাজে লাগাতে পারছি না। মানে এই প্রস্তাবনায় আরও কত জোরালো হয়েছে বা আপনারা সুনির্দিষ্ট প্রস্তাবনাগুলো কি এবং এটি কতটা বাস্তবায়নযোগ্য? এটা আসলে 1994 সালে আমি যখন পরিচালক প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা রোগ নিয়ন্ত্রণ ছিলাম স্বাস্থ্য অধিদপ্তরে, তখন একটা প্রকল্প ছিল থানা ফাংশনাল ইমপ্রুভমেন্ট পাইলট প্রজেক্ট ইউরোপিয়ান ইউনিয়নের ফান্ডে। ওইখানে প্রথম আমরা 95 বা 96 সালে আমরা কমিউনিটি ক্লিনিকের ধারণাটা পোষণ করি এবং ওই সময় পাইলটিং করি আমরা। তবে এবং 97 সালে আমরা এটা লিখিত আকারে হেলথ অ্যান্ড পপুলেশন সেক্টর স্ট্র্যাটেজি ডকুমেন্ট হয় 97 সালে, সেখানে আমরা প্রথমে এটা সন্নিবিষ্ট করি। 98 সালে এটা প্রোগ্রামের আকারে তৈরি হয়, সৃষ্টি হয়। তো এটা ঠিক যেভাবে পরিকল্পনার পত্রের মধ্যে আছে ঠিক ওভাবে কিন্তু আসলে বাস্তবায়ন হয়নি। এখন এখানে প্রায় 15,000 কমিউনিটি ক্লিনিক আছে, প্রতি 6,000-এর জন্য একটা করার কথা ছিল, বাট এখন এটা 8-9,000 হয়ে গেছে। তো এদেরকে আরও কীভাবে ব্যবহার করা যায় এটা নিয়ে এখন আমরা চিন্তা ভাবনা করছি। এবং প্রান্তিক পর্যায়ে একটা মানুষ প্রথম যখন স্বাস্থ্যের সমস্যা পড়ে তখন যাতে এখানে এসে অন্তত প্রথম প্রাথমিক সেবাটা আছে ওটা পায়, পরামর্শটা পায়, রেফারেল করতে হলে তাহলে যাতে রেফারেলটা পায়, এই পরামর্শগুলো পায়, এইগুলো। এবং এখানে আরেকটা কথা বলি যে প্রান্তিক পর্যায়ে আমাদের 3 ধরনের কর্মী আছে। একটা হলো কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, আর হলো স্বাস্থ্য সহকারী, আর হলো পরিবার কল্যাণ সহকারী। এরা কিন্তু 3 রকমের সেবা দিচ্ছে, 3 জায়গায় যে সেবা দিচ্ছে। এরা কিন্তু একই সেবা দিতে পারে কম জনগণের মধ্যে, তাহলে আরেকটু ফোকাসড হতে আরও নিবিড়ভাবে সব সেবাগুলো দিতে পারে। এইটাও কিন্তু আমরা এখন চিন্তা ভাবনার মধ্যে রেখেছি। আমাদের সংস্কার কমিশনে আমরা সার্চ করেছি যে 3 জন একই ধরনের সেবা দেবে কিন্তু কম জনগণের মধ্যে। তো তাহলে আমরা মনে করি যে প্রাথমিক যে সেবাগুলো আছে এরাও সেখানে দেবে, পরামর্শ দেবে, কাউন্সিলিং করবে, তারপরে হয়তো দরকার হলে উপর দিকে পাঠাবে। এই ওদের দায়িত্ব এখন। কিন্তু একই সঙ্গে আমাদের যেহেতু চিকিৎসকের অভাব নাই, চিকিৎসক অনেক বেশি তৈরি হচ্ছে, চিকিৎসকদেরও কি আসলে কমিউনিটি হেলথ ক্লিনিকে নেওয়ার দরকার আছে? আপনি কি মনে করেন? আপনি দেখেন 8-9 হাজার মানুষের জন্য আপনি একজন এমবিবিএস ডাক্তারকে যদি 6,000 জনগণের জন্য যে প্রতিষ্ঠানটা করা হয়েছিল সেখানে ডাক্তারকে বসান, এটা কতখানি বাস্তবসম্মত হবে? আমরা তো ইউনিয়ন পর্যায়েই এখনও ডাক্তারদেরকে রাখতে পারছি না। 30,000 মানুষ যেখানে আছে তার জন্য আমি 1 বা 2 জন ডাক্তার রাখতে পারছি না। আমি 8,000 মানুষের জন্য একজন ডাক্তার নিয়ে ওখানে রাখবো, কোথায় রাখবো? সে থাকবে কোথায়? এগুলো কিন্তু বাস্তবসম্মত এখনও না, অন্তত এই পর্যায়ে না। আর আরেকটা কথা আমি বলে নেই, প্রফেসর ডিয়াগো যে কথাটা বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা আছে, পরামর্শ আছে, 1 জন ডাক্তার হলে 3 জন নার্স, 5 জন প্যারামেডিক। আমাদের এখানে ডাক্তার প্রায় 95,000 আছে, যদিও কনসালটেন্ট কিছু কিছু ক্ষেত্রে অনেক কম আছে, কিন্তু প্যারামেডিক সরকারিভাবে আছে মাত্র 18-20,000, নার্সও আছে 45,000 এরকম। তাহলে তো আমাকে তো ওইটাও চিন্তা করতে হবে যে আমি যে ডাক্তার দেবো তার সাথে আমার যে প্যারামেডিক দিতে হবে, নার্স দিতে হবে তার সহায়তা করার জন্য, মানে মূল জায়গাতেই নাই, সেটা তো আসলে চিন্তা করা কঠিন। অধ্যাপক লিয়াকত আলী, আপনার কাছে জানতে চাই যে একটি বিষয় নিয়ে আপনি দেখছেন যে গণমাধ্যমে খুব আলোচনা হচ্ছে যে চিকিৎসকের সঙ্গে সরাসরি দেখা করতে পারবে না প্রতিনিধিরা, এটি ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। এখানে আরেকটি প্রসঙ্গ আবার উঠে আসছে যে তারা যদি চিকিৎসক যদি জেনেরিক নামে লিখতে থাকে তাহলে এখানে এই পুরো ব্যবসাটা চলে যাবে ওষুধের দোকানের কাছে। সে হয়তো তার মন মতো একটি হয়তো একেবারে নাম না জানা কোনো কোম্পানির ওষুধ লিখে ফেলবে, যেখান থেকে আসলে তার ব্যবসার জায়গাটা হবে, এটি আরও বেশি রোগীরা ক্ষতিগ্রস্ত হবে। আমি প্রথমে আসলে জানতে চাই যে ইন্টারন্যাশনালি মানে গাইডলাইনগুলো আসলে কি তারা আসলে দেখা করে কি করে না, এবং আমাদের দেশে এটিকে আবার রোগীরা বা সাধারণ মানুষ কিন্তু খুব আনন্দ পাচ্ছে যে আমার হয়তো আমাকে বিরক্ত করবে না, হাসপাতালে ঝামেলা হবে না, আমার প্রেসক্রিপশন দেখতে চাইবে না। এটার দুটো দিকই আসলে আছে, আপনি কিভাবে দেখেন? আমরা আসলে বিষয়টি নিয়ে বিশদ আলোচনা করেছি, এবং এই ক্ষেত্রে দেখুন ওখানে হয়তো আমি আবারও বলছি আসলে এই পুরো ডকুমেন্টটার ভিতরে প্রবেশ না করলে অনেক ক্ষেত্রে ব্যাখ্যা
দেখা যায় না। আমরা আসলে যে এসেনশিয়াল ড্রাগ বলতে অত্যাবশ্যকীয় কিছু ঔষধ রয়েছে, যে ঔষধগুলো সত্যি বলতে কি এখন অনেক প্রাইভেট কোম্পানি আর তৈরি করে না। হ্যাঁ, কেন করে না? কারণ তখন লাভের মার্জিন খুব কম। এটা আসলে ইডিসিএল যেটা সরকারি প্রতিষ্ঠান সেটাই মূলত করে। তাদের ঘাটতি থাকলে তারা তখন প্রাইভেট থেকে নেয়। কিন্তু এই সুযোগে অনেক ছোট ছোট কোম্পানি যাদের মান নিয়ে প্রশ্ন রয়েছে তারাও এগুলো বিভিন্নভাবে তৈরি করে, গ্রামে গঞ্জে তখন বাজারজাত করে। তো এখন বিষয়টা হয়েছে যে আমরা কিন্তু আসলে প্রস্তাবনায় প্রথমে অত্যাবশ্যকীয় ওষুধগুলোর জেনেরিক নিয়ে আসলে বলতে চেয়েছি, এবং সেটার 20%। তারপরে ধীরে ধীরে আদর্শগতভাবে অত্যাবশ্যকীয় ওষুধের 20%, হ্যাঁ, কিন্তু তার সাথে অন্যান্যগুলোকে ধীরে ধীরে কিন্তু এই আওতায় আনতে বলা হচ্ছে। হ্যাঁ, কারণ এটা একটা ফেজিং। আসলে দেখবেন সংস্কার কমিশনের রিপোর্টটাতে একটা আদর্শগতভাবে থাকে, আর আপনি যেটা বাস্তবায়নের কথা বলেন এটা কিন্তু ফেজিং করতে হয়। এটা প্র্যাকটিক্যালি যখন অপারেশনাল ডকুমেন্ট তৈরি হবে তখন কিন্তু ধাপে ধাপে করার ব্যাপার থাকবে। কিন্তু একটা কথা ঠিক যে আমাদের রোগীরা যেভাবে অত্যাচারিত হন, পীড়িত হন, আপনি যে কোনো সরকারি হাসপাতালের চারপাশে, আমাদের এই ব্যাপারে কিছু করা অত্যন্ত প্রয়োজন। এবং সাথে চিকিৎসকরাও, বেশিরভাগ চিকিৎসকই তো আসলে সৎভাবে সেবা দিতে চান কিছু বাদে, কিন্তু যেটা মুশকিল হয় তারা এই অত্যাচারে পেরে ওঠেন না, এবং একটা কালচার তৈরি হয়ে গেছে, সংস্কৃতি তৈরি হয়ে গেছে। আমাদের নতুন জেনারেশনের চিকিৎসক শুধু না, স্বাস্থ্যসেবা প্রদানকারী অনেক পেশার লোকই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই জায়গাগুলোতে হাতটা দিতে হবে, কিছু না কিছু একটা মানে পর্যায়ে আমাদেরকে এই জায়গাতে বিষয়টাকে অ্যাড্রেস করতে হবে। চিকিৎসকদের স্খলনটাকে সরাসরি বলা বা ইনডিরেক্টলি তারা যে বলছেন, মানে এই নির্দেশনা বা এই প্রস্তাবের কারণে কিন্তু চিকিৎসকরাও কিন্তু এক ধরনের অস্বস্তি ফিল করছেন, তারাও এটিকে স্বাগত করছেন, ব্যাপারটা এরকম না। কিন্তু এটা কিন্তু অনেকে দেখেছি আমরা অনৈতিক পার্টনারশিপে, আমরা তো বলছি না ঢালাওভাবে সব চিকিৎসক খারাপ, এটা একটা সংস্কৃতি, এটা এক ধরনের। এখন আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, একটা অফিস আদেশ দিয়ে যদি এটা হতো যে শুধুমাত্র একটা অর্ডার বিচ্ছিন্নভাবে, তাহলে এটা এই যে কথাটা ভয়টা করলেন যে ফার্মেসিতে তাহলে অনিয়ম হবে কিনা, কোয়াক ডাক্তাররা করবে কিনা, আসলে সংস্কার কমিশনটা কিন্তু আপনাকে 360 ডিগ্রি হিসেবে 360 ডিগ্রিতে দেখতে হবে। একই সঙ্গে গভর্নেন্সের কথা বলা আছে, একই সঙ্গে নীতি সুশাসনের কথা বলা আছে, একই সঙ্গে মনিটরিংয়ের কথা বলা আছে, ডিজিটালকে শক্তিশালী করার কথা বলা আছে। তার উপরে শুধু বাংলাদেশ হেলথ সার্ভিস দিয়ে এটা অন্যান্য মানে নজরদারি যদি ঠিক না থাকে তাহলে এটা করা যাবে না। এটা বাংলাদেশ হেলথ সার্ভিসের যে যারা মনিটরিং সুপারভিশন করে তার উপরে আবার একটা ওভারসাইট করার জন্য হেলথ কমিশনের কথা বলা আছে, স্বাস্থ্য কমিশন। মানে ওই জায়গাগুলো যখন শক্তিশালী হবে তখন তাহলে বিচ্ছিন্নভাবে একটা পদক্ষেপ গ্রহণ করলে কিন্তু সফল হবে না। আমাদেরকে দেখতে হবে যে ওই ফার্মেসিগুলো কিন্তু রেজিস্টার্ড কিনা, রেজিস্টার্ড ফার্মাসিস্ট রয়েছে কিনা, সেখানে সুশাসন রয়েছে কিনা, সেখানে অনিয়ম করছে কিনা, এগুলো সব সহ একসাথেই কিন্তু ব্যাপারগুলোকে, মানে আপনারা চাচ্ছেন যে এই কালচারটা অন্তত তৈরি হোক। ঔষধ অধিদপ্তর যেটা আছে সেটা যদি শক্তিশালী হয়, তারা যদি মনিটরিং করতে পারে, তাহলে আবল তাবল ওষুধ আর ফার্মেসিতে ঢুকতে পারবে না। স্যার, আরেকটা বিষয় জানতে চাই যে আমরা প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান, উনি শুরু থেকে কিন্তু একটি কথা বারবার বলেন যে ইডিসিএলকে শক্তিশালী করতে হবে। আবার আপনাদের মধ্যেও এই প্রতিবেদনের মধ্যে সেই বাতাসটি আসলে রয়েছে, মানে এটি কিভাবে সম্ভব বা কতটা শক্তিশালী করা সম্ভব? ইডিসিএল নিয়ে সাম্প্রতিককালে কিছু পানি ঘোলা হয়েছে, ওদেরই কারণে হয়েছে। তো আমরা বলেছি আগে ইডিসিএল একটু করতে হবে, একটা ইনভেস্টিগেশন করতে হবে, শ্বেতপত্র একটা করে তারপরে এটাকে স্ট্রিমলাইন করতে হবে, এটাকে পরিচ্ছন্ন প্রতিষ্ঠান হিসেবে তৈরি করতে হবে। আপনার সরকারি হাসপাতালগুলোতে যে ওষুধ কেনা হয় তার 70% নেওয়া হয় ইডিসিএল থেকে, বাকি 30% স্থানীয়ভাবে যারা সেবা প্রদান করেন তাদেরকে, সরকারি হাসপাতালে। এখন এই 70% ওষুধেরও কিন্তু এটা নিয়েও মান উন্নতি করার কথা বলা হয়েছে, মান উন্নয়ন প্রয়োজন আছে। এবং আমরা জানি যে বাংলাদেশে যে ওষুধগুলো হয়, যে কোম্পানি তৈরি করুক, এগুলো প্রত্যেকটার মান নিয়ে বলা হচ্ছে যে বিদেশে একটা টাইলেনল খেলে যা হয়, বাংলাদেশে প্যারাসিটামল 3টা খেতে হয়। এই ধরনের কথাবার্তা কিন্তু হয়েছে। তো ওই জন্য আমরা বলছি যে ঔষধ প্রশাসন যদি শক্তিশালী হয়, তারা যদি মানগুলো ঠিক মতো, তাদের কিন্তু ঢাকার বাইরে যদিও কয়েকটা অফিস আছে কিছু আপনার বিভাগে, কিন্তু এগুলো থাকা উচিত একেবারে কমসে কম একবার জেলা পর্যায় পর্যন্ত, এবং কার্যকরীভাবে এগুলো প্রতিষ্ঠান করা দরকার। তো ওটা যদি হয় তাহলে কিন্তু আপনার এই যে সমস্যাগুলো হচ্ছে ঔষধ নিয়ে, মূল্য নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু ওই কমিশনের কথা বলেছেন উনি, তারা কিন্তু এই দিকটা দেখবে যাতে করে অহেতুক যাতে মূল্য বৃদ্ধি না পায়। তো সামগ্রিকভাবে যদি একটা পর্যালোচনা মনিটরিং ব্যবস্থা যদি হয় এবং এটা যদি কার্যকরী হয়, তাহলে এই যে সমস্যাগুলো হচ্ছে
এগুলো হবে না ইনশাআল্লাহ আশা করি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে ফিরছি। অধ্যাপক লিয়াকত আলী, আপনার কাছে জানতে চাই যে প্রাথমিক স্বাস্থ্যসেবার বিষয়ে আপনারা বলছেন যে সম্পূর্ণ বিনামূল্যে করবার জন্যে, এখন পর্যন্ত এটি কিভাবে চলছে, আর এটি বাস্তবায়ন হলেই তো আসলে আমাদের সব থেকে বেশি উপকার আসলে হবে। আগের পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি যদি একটু বলেন যে আমরা কিভাবে চাইছি। এখনও তত্ত্বীয়ভাবে এসেনশিয়াল যে সার্ভিস প্যাকেজ ইএসপি প্লাস, এটা বিনামূল্যে বা অত্যন্ত নামমাত্র টিকিটের মাধ্যমে দেয়া হয়ে থাকে, কিন্তু সত্যি বলতে কি এই সেবাটি সেভাবে সুসংগঠিত নয়। এখানে যেটা অধ্যাপক জাকির সাহেব বললেন যে কমিউনিটি ক্লিনিক ইত্যাদি, এই যে কাঠামোটা রয়েছে, একমাত্র গ্রামাঞ্চলে তবু কিছু অবকাঠামো রয়েছে, আমরা বলবো যে ভালোই অবকাঠামো রয়েছে, সেই বাড়ি ভিজিট থেকে শুরু করে কমিউনিটি ক্লিনিক হয়ে তারপরে কিছু কিছু ইউনিয়ন পরিবার স্বাস্থ্য পরিবারের কিছু ব্যবস্থা রয়েছে কল্যাণের, কিন্তু উপজেলা পর্যন্ত একটা চ্যানেল তৈরি আছে, মানে এক ধরনের নেটওয়ার্ক আছে, এবং সেখান থেকে রেফারেল হয়ে জেলা পর্যন্ত তত্ত্বীয়ভাবে, কিন্তু আসলে খুব আর সুসংগঠিত নেই। আর নগরে সেই ব্যবস্থাগুলোই ঠিক মতো নেই। এটা নগর স্বাস্থ্যকেন্দ্র যেটা এলজি এর লোকাল গভর্নমেন্টের মিউনিসিপ্যালিটি বা সিটি কর্পোরেশনের ভিতরে, তাদের কিন্তু সে ধরনের কাঠামো সুন্দরভাবে সেবার কোনো কাঠামো নেই। তো তাহলে এখন যেভাবে চিন্তা করা হচ্ছে যে ইউনিয়নকে হাব করে, এই যে তিনি যেটা বললেন যে কমিউনিটি ক্লিনিক এবং তার সঙ্গে যে বাড়ি বাড়ি ভিজিট, এবং সেখানে স্বাস্থ্য পরিবার কল্যাণ বা ফ্যামিলি প্ল্যানিংকে আলাদা হয়ে না করে কমিউনিটি হেলথ ওয়ার্কারকে মাল্টিপারপাসে রিপারপাসিং করে তারা একই সঙ্গে সব রকমের সেবা দিবে, অল্প সংখ্যক লোকে আরও কনসেন্ট্রেট, আরও বেশি মনোযোগ দিয়ে দেবে। তাহলে এই যে সেবা, সেখানে উপকরণগুলো থাকবে, এবং সেইখানে আপনি যেটা বলছিলেন যে ডাক্তার চিকিৎসক ইউনিয়ন পর্যায় থেকে চিকিৎসকের ভূমিকা শুরু হবে, সেটা প্রাইমারি হেলথ কেয়ার চিকিৎসক, মানে এদের ফ্যামিলি ফিজিশিয়ানদের মতো, এবং তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে বা একসময় ডিগ্রি চালু করা হবে। তো এই যে নতুন ধরনের ধারণাটা প্রাথমিক স্বাস্থ্য সেবার প্যাকেজ, সেই প্যাকেজটা নগর অঞ্চলে পর্যন্ত থাকবে, এবং সেখানে যেমন ধরুন এই যে ঢাকা মেডিকেল কলেজ বা সলিমান মেডিকেল কলেজ বা শহরের বা সরকারি কলেজগুলো, যে কোনো বড় শহরে বা যে কোনো জায়গাতে জেলা হাসপাতালে কি হয়, একটা জ্বর নিয়ে, একটা সামান্য ব্যথা নিয়ে হয়তো চলে যাচ্ছে, তারপরে ভিড় প্রচন্ড হয়, আপনি জানেন সেটা, আপনি কতবার নিজে রিপোর্ট করেছেন, মূল কাজটা করতে পারছেন, কত যে রিপোর্ট করেছেন আপনিও। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখন ব্যবস্থা হচ্ছে যে রেফারেল ছাড়া যাবে না, এবং রেফারেলটা প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্রে হবে। এখন যদি একটা জেলা হাসপাতালে থাকে, উপজেলা হাসপাতাল থাকে, তার একটা জায়গাকে কিন্তু চিহ্নিত করা হবে যেটা প্রাইমারি হেলথ কেয়ার, একটা জনস্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে থাকবে, এবং সেখান থেকে রেফারেল হবে। এখানে আমি ওনার কথা শুনতে বলছি, রেফারেলের উপরে আমরা জোর দিচ্ছি, তাই না? এখন প্রাথমিক স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে যদি শক্তিশালী করা যায়, ওর উপরে যদি মানুষের আস্থা আসে, তারা যদি ওখানে আসে, তখন তো আসলে রেফারেলটা তখন রেফারেলটা কাজে লাগানো যাবে। তো আমরা বলছি প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ওখানে ওই স্তরকে শক্তিশালী করতে হবে, এবং এটা কিন্তু কঠিন না, এটা যে খুব অনেক বেশি। আবার সেই জনবলের গল্প, আবার সেই আপনার 9টা 5টার যে আপনারা প্রস্তাবনা দিয়েছেন, মানে এই সময়সীমাটা বাড়ানো, এবং 9টা 5টা আপনি যখন বাড়াতে যাবেন তখনও তো সেই জনবলের প্রসঙ্গ চলে আসে। হ্যাঁ, জনবল বাড়াতে হবে। 9টা 5টা করলে কিন্তু জনবল আরও লাগবে, কারণ আপনার আর বাকি 2 দিন, সেই যে 2 দিনের জন্য তো জনবল লাগবে, এবং জনবল মিশ্রিত জনবল লাগবে। তো সেটা আমাকে চিন্তা করতে হবে, এবং যেটা এখন ঘাটতি আছে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা আমরা যদি ফ্রিতে দেই, তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু পেতে হবে, সেটা নিশ্চিতের জন্য। ব্যাপারটা হলো আর্থিক সংশ্লেষ। এখন আমাদের সাথে যে রাজনৈতিক দলগুলো বসছিলেন, তারা বলছেন তারা জিডিপির 5% দেবেন, হয়তো প্রথমে দিতে পারবেন, যাই না। একটা জিনিস, একটা হলো আমরা বলছি দিবেন বলতে জিডিপির 5% স্বাস্থ্যের জন্য দেবেন, আচ্ছা দিবেন, আর বার্ষিক যে উন্নয়ন পরিকল্পনা আছে তার 15% আমরা দিতে বলেছি, শতকরা 15%। আরও আমরা বলেছি যে কীভাবে আরও অর্থায়ন অন্যান্য কী রাস্তাটা আছে, সেগুলো কিন্তু আমরা বলি করি। যেমন আমরা সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্সের কথা বলেছি, সিনট্যাক্সের কথা বলেছি, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির কথা বলেছি। কেউ যদি দান করতে চায়, তাহলে এগুলো কিন্তু প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ক্ষেত্রে বিনামূল্যে সেবা দেওয়া খুব কঠিন কিছু হবে না। স্যার, সংবাদ সম্মেলনে যেটি বলা হচ্ছিল, মানে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে, যে আমাদের জন্য সবথেকে সহজ হচ্ছে এই প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যকরণ, এটি বাস্তবায়ন করে ফেলা। তো এটি বাস্তবায়ন করার ক্ষেত্রে কি আপনারা কোনো পদক্ষেপ নেবেন কিনা, অন্তত সেদিনের পরে? আসলে যেহেতু আলোচনা আপনারাই বলছেন যে এটি অর্ডিন্যান্সের মাধ্যমে এটি বাস্তবায়ন করা সম্ভব, এটি কত সহজে সম্ভব? আবার একই সঙ্গে প্রধান উপদেষ্টা বলেছে যে যত দ্রুত সম্ভব আপনারা বাস্তবায়ন করুন।
যদি একটু বলেন। আমরা 7টা নতুন আইনের কথা বলেছি, আর পুরনো বেশ কিছু আইন আছে যেগুলোকে পর্যালোচনা করতে হবে, করে ওগুলোকে দরকার হলে আপডেট করতে হবে। এবং এর মধ্যে অর্ডিন্যান্সের কথা বলা আছে, বেশ কয়েকটা অর্ডিন্যান্স, বা একটার মধ্যে অনেকগুলো বিষয় বা আলাদা আলাদা অর্ডিন্যান্স। এবং অর্ডিন্যান্স করতে খুব বেশি সময় লাগার কথা না, 6 থেকে 8 মাস ইজিলি অর্ডিন্যান্স করা যায়। এই যে প্রাথমিক স্বাস্থ্য পরিচয় বিনা পয়সা দিতে হবে, এটা অর্ডিন্যান্স না করলে হবে না। এখন তো আপনার আমাদের ইয়েতে আছে, আমাদের কনস্টিটিউশনে আছে যে মৌলিক অধিকার। তো মৌলিক অধিকারের আসলে এর মানে কি, এর সংজ্ঞাটা কি, এটা কিন্তু পরিচ্ছন্ন না। আমরা বলছি না, ওইখানে একটা পরিবর্তন আনতে হবে যে এটা জনগণের আইনগত অধিকার, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা পাওয়া বিনা পয়সায়, ওইটাকে একটা পরিবর্তন আনতে হবে। তারপর আমরা আপনার ওই যে কমিশনের কথা উনি বললেন, তারপর যে বাংলাদেশ হেলথ সার্ভিস কথা বললেন, আমরা জনস্বাস্থ্য জন্য আলাদা অধিদপ্তর করার কথা বলেছি, এগুলো সবগুলো কিন্তু আসলে একটা আইনের মধ্যে আনতে হবে। ধন্যবাদ। কিন্তু আমি স্যারের কাছে জানতে চাই যে এটি মানে আপনারা যা কিছুই প্রস্তাবনা দিয়েছেন, এটি কোনটি আগে বাস্তবায়ন হবে, কোনটি পরে হবে, সেগুলো নিয়ে কি আপনাদের কোনো মানে? এখানে আমাদের লেখা আছে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী। স্বল্পমেয়াদী বলতে আসলে আমরা যে মানেটা সেটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই কিন্তু এটা অন্তত পক্ষে এর সূত্রপাত শুরু করে দেয়া যায়। হ্যাঁ, কাজেই স্বল্পমেয়াদী কিন্তু বলা আছে বেশ কিছু সুপারিশের সঙ্গে। আপনাদের কাজ কি এখন সেই অর্থে শেষ কিনা, মানে হ্যাঁ, আমাদের টার্মস অফ রেফারেন্সে তা ছিল না, কিন্তু মানে যদি আপনি অধ্যায় 10 দেখেন, ওখানে আমরা ট্রানজিশন প্ল্যানের কথা বলেছি একটা। হ্যাঁ, যে কারণ অধ্যায় 10 যেটা এক পাতার, কিন্তু ওখানে বলেছি যে এটা করতে গেলে কিন্তু একটা প্রস্তুতিমূলক মানে বিষয় লাগবে। কারণ আপনি যখন এই যে বাংলাদেশ হেলথ সার্ভিস করব, তখন কিন্তু আমাদের যে অধিদপ্তর, নতুন তৈরি করা অধিদপ্তর, পুরনো অধিদপ্তর, এবং এই যে বন্টন পুনর্বন্টিত যে দায়িত্ব, সেটাতে প্রস্তুতির জন্য এখন থেকে কিন্তু একটা ট্রানজিশন ট্রেনিং দরকার। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এটা অনেক দায়িত্ব কিন্তু অধিদপ্তরের কাছে দিয়ে চলে আসছে। মন্ত্রণালয়ের মানে যে কাজগুলো তারা শুরু করে দিতে পারে, কাজ করা প্রায় আপনার মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান সাহেব আর একটা সেক্রেটারিয়েট করার কথা বলেছেন, যে এটা ট্রানজিশনের জন্য সচিবালয় আলাদা একটা এটার জন্য। হ্যাঁ, প্রথম আলো সাক্ষাৎকারে বোধহয় কয়েকদিন আগে বলেছেন। তো ওইখানে কিন্তু আসলে অপারেশনাল ডিটেল, এই অপারেশনাল ডিটেলে গিয়ে কিন্তু কমিশনের কোনো প্রস্তাবকে অ্যাডজাস্ট করারও দরকার হতে পারে, যে হয়তো কিছু মাইনর অ্যাডজাস্টমেন্ট করে অপারেশনাল ডিটেল তখন করা যেতে পারে। তা কাজে আমাদের ইন্ডিকেশন রয়েছে, এবং আমরা বলেছি যে এই ট্রানজিশন পিরিয়ডে শুধু আমরা মুখবন্ধেও বলে দিয়েছি যে ব্যাপারে যদি কোনো পরামর্শ বা সহায়তা লাগে, কমিশনের সদস্যরা সানন্দে তা প্রদান করতে রাজি আছে। মানে কিন্তু স্যার, এই যে জনবল নিয়োগের ব্যাপারটা তো অনেকটা বিনাইন আর কি, মানে এইটা নিয়োগ দিতে তো আমাদের অত বেশি সমস্যা নেই। এখানে দুটো কথা স্বল্পমেয়াদে লেখা আছে, যেগুলো প্রায় 30 থেকে 40% যে পোস্টগুলো খালি আছে, ভ্যাকেন্সিটা অবিলম্বে নিয়োগের কথা বলা আছে। এটা কিন্তু এক্ষুনি পারে, এটা স্বল্পমেয়াদে। হ্যাঁ, এটা লেখা আছে অবিলম্বে নিয়োগ। আর যেগুলো আসলে জনবল ভবিষ্যতের, সেটা কিন্তু একটা পরিকল্পনার মাধ্যমে। এটা এর মধ্যে কতগুলো আবার লেখা আছে, এই ভিতরে এইগুলো লেখা আছে যে আমাদের যে এপিডেমিওলজিক্যাল ট্রানজিশন, যেমন এনসিডি বাড়ছে, অন্যান্য যে রোগতাত্ত্বিক যেটা রোগতত্ত্ববিদ আমার যে অধ্যাপক জাকির হোসেন, এইটারই বিশেষজ্ঞ, তো রোগতত্ত্বের যে বিকাশটা সামনে, প্রেডিকশনটা কেমন, তার সাথে হলো ডেমোগ্রাফি ট্রানজিশন, এই যে আরবান রুরাল ট্রানজিশন, বয়সের ট্রানজিশন, সেইটা তার সঙ্গে রয়েছে যে ইউটিলাইজেশন, যেই মুহূর্তে আমি প্রাইমারি হেলথ কেয়ার বিনামূল্যে দেবো, যে মুহূর্তে আমি এটা ভালো সেবা দেবো, সেই মুহূর্তে এটা ইউটিলাইজেশন বেড়ে যায়, এগুলোকে বলে ইউটিলাইজেশন ফ্যাক্টর। সেই সঙ্গে আবার টেকনোলজি, আমি যদি টেকনোলজি একটা অটো অ্যানালাইজার দিই, একটা যদি আমি অটো রেডিওগ্রাফি দিই, তাহলে হলো কি কমে গেল লোকের সংখ্যা, আবার টেকনোলজিতে কমিয়ে দেয়, এআই এর ব্যবহারটা কমিয়ে দেবে। তো এগুলো ফ্যাক্টর কল্পনা করে কিন্তু একটা প্রজেকশন করার কথা বলা হচ্ছে, এবং তখন বলা হচ্ছে নিড অ্যানালিসিসের উপরে। এটা WHO ওয়ার্কলোড ইন্ডিকেটার্স ফর স্টাফ নিড বলে একটা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিতে আলোকে তার সাথে ম্যাচ করে আবার এডুকেশন ইনস্টিটিউটের কথা বলা আছে, যে ওটার সাথে ম্যাচ করে কিন্তু যে সহায়ক জনবল থেকে শুরু করে সবাই তৈরি করতে হবে। তার মানে হলো এটা একটা ওই যে আবার 360 ডিগ্রির কথা আসছে। হ্যাঁ, মানে আসলে ইমিডিয়েট কাজ করতে পারবে লোক নিয়োগ ভ্যাকান্সিগুলো, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু কিছু কাজ করতে হবে, যে আমার পরিকল্পনা মাফিক আগামী 10 বছর 15 বছর আমরা কী ধরনের জনবল চাই, কোন ধরনের জনবল সবচেয়ে অগ্রাধিকার, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বহু কিছু। কিছু আছে যে 30-40% যেগুলো শূন্য, এগুলো প্রথমে পূরণ করতে হবে, এবং দরকার হলে প্রাইভেট সেক্টর থেকে আমাকে লোক নিয়োগ করে, ধরুন 2-4-5 বছরের জন্য চুক্তি করে তাদেরকে নিয়োগ করতে হবে, যদি সরকারিভাবে নিয়োগ না করা যায়। সরকারিভাবে নিয়োগ করতে গেলে অন্তত 1.5-2 বছর লাগে। আপনি আজকে ঘোষণা করছেন, আজকে
সব কিছু প্রসেস করে 1.5 বছর লাগে। আরটা আমরা বলেছি যখনই লোক নিয়োগ করা হবে এখন থেকে, এটা কিন্তু রাজস্ব খাতে নিয়োগ করতে হবে। উন্নয়ন খাতে নিয়ে তারপরে 5 বছর পরে বলুন চলে যাও, বা 5 বছর পরে আবার নতুন করে তাদেরকে প্রসেস করতে হবে, এগুলো না করে একবারে। আমরা প্রত্যেক 3 বছরে হেলথ লেবার মার্কেট অ্যানালিসিস বলেছি, HLM-এ। হেলথ লেবার মার্কেট অ্যানালিসিস শুধু দেশের লেবার মার্কেট না, মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক কোন ধরনের মার্কেট, এবং সেই মার্কেটের ভিত্তিতে কিন্তু জনবলের প্রশিক্ষণ তৈরি করতে হবে। আমরা জনবলের ক্ষেত্রে কিন্তু অনেক এক্সপোর্ট করতে পারি। স্যার আপনাকে ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক জাকির হোসেন, ওষুধের বিষয়ে তো আপনারা অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। কোন কোন জায়গায় কর অব্যাহতি দেওয়া হবে, কোন কোন ওষুধের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে, এটি কতটা কাজে লাগবে যদি বাস্তবায়ন করা যায়? আমরা কর অব্যাহতির কথা বলেছি, যেগুলো খুব অনেক বেশি ব্যয় হয় যে রোগগুলোতে, ক্যান্সার, হার্ট ডিজিজ, এই ধরনের রোগগুলো, ডায়ালিসিস, এগুলো অনেক পয়সা লাগে। এবং গরিব মানুষের যদি এই রোগগুলো হয় তাহলে তো তার শুধু মৃত্যুর দিন গোনা ছাড়া আর কোনো অবস্থা থাকে না। তো এইখানে বলেছি ওষুধগুলো করমুক্ত করতে হবে। তাহলে এই টাকাটা যে হাতছাড়া হচ্ছে, এটা কি করে পূরণ হবে? তো এটা আমরা বলছি ওই যে সিন ট্যাক্স, যেখানে আপনার যেমন যে খাবারগুলো আসলে ক্ষতিকর কিন্তু বাজারে প্রচুর চল আছে, এই যে প্যাকেজ করা লবণ, চিনি, ট্রান্সফ্যাট ভরা যে খাবারগুলো, তারপর যে ড্রিঙ্কগুলো, এনার্জি ড্রিঙ্ক, এই ড্রিঙ্ক সেই ড্রিঙ্ক, এগুলো কিন্তু আসলে খুব স্বাস্থ্যকর না। আমরা বলছি ওর পরে ট্যাক্স আরও বাড়ান, তামাকের উপর ট্যাক্স অনেক বাড়ান, এছাড়াও যদি সারচার্জ কিছু থাকে তাহলে ওগুলো করেই কিন্তু আমরা এখানে যে ট্যাক্সটা ছাড়বো সেটা পূরণ করা। ওষুধের এপিআই এর ক্ষেত্রে তো আপনারা একটা গুরুত্ব দিয়েছেন। হ্যাঁ, এপিআই এর উপরে আমরা বলছি যে এপিআই এর ক্ষেত্রে ওখানেও কিন্তু উৎসাহ দিতে হবে, এবং ট্যাক্স ওখানে আপাতত ট্যাক্স কমাতে হবে। যখন আমাদের সামর্থ্য তৈরি হবে তখন ট্যাক্স বাড়াতে হবে, এপিআই যাতে আর আনার প্রয়োজন না হয়। এবং এপিআইকে উৎসাহ দেওয়ার জন্য কিন্তু অনেক কথা বলা হয়েছে। জি স্যার, আমি একটু স্বতন্ত্র হেলথ কেয়ার সার্ভিস যেটির কথা আসলে বলছেন, এটি নিয়ে তো চিকিৎসকদের মধ্যে একটি আনন্দেরই খবর বলা যায়, কারণ এটি নিয়ে অনেক দিন থেকে তাদের দাবি। এটি কিভাবে বাস্তবায়ন হবে? খুব কঠিন না, সত্যি বলতে কি এটাও একটা মানসিকতা। চাই কিনা, মানে সচিব বা আমলারা এটা চাইবে কিনা সেটা তো একটি বিষয়। কেউ চাইবে না চাইবে সেটা তো বিভিন্ন রকম গোষ্ঠী থাকবেনি, হ্যাঁ, স্বার্থের সংঘাত তো হতেই পারে, কিন্তু এটা তো রাষ্ট্রের একটা দর্শন হতে হবে যে আমরা কিভাবে ব্যবস্থা নেব। এখন আসলে হয়েছে কি যে এই চিকিৎসা পেশাতে যারা আসেন তারা তো অপেক্ষাকৃতভাবে মেধাবীরা আসেন, কিন্তু এখন প্রচণ্ড একটা হতাশা চলছে, হ্যাঁ, রাষ্ট্রের ভিতরে। কারণ তাদের যেভাবে অন্য ক্যাডারের বিসিএসের সঙ্গে তারা যেভাবে তুলনীয় বেতন পান বা ভাতা পান, কিন্তু তাদের যেহেতু প্রাইভেট প্র্যাকটিসের অন্য সুযোগ রয়েছে, এবং সেটা আশা করেই তাদেরকে বাবা মা বা পরিবারের অভিভাবক অধিকাংশ ক্ষেত্রে শুধু তো দেশ সেবার জন্য করেন না, এই ধরনের চিন্তা করেই তারা এই পেশায় আসেন। তো সারা দুনিয়াতেই তাদের একটা ইনকাম লেভেল থাকে, একটা পার্থক্য থাকে। কিন্তু যেটা হয়েছে কি, অন্যান্য প্রশাসনিক যে জায়গা, অন্যান্য ক্যাডারে যেসব বেতনের পরে যেসব সুযোগ সুবিধাগুলো পান, বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসকদের সেগুলো থাকে না। তো যাই হোক, আমরা আসল কথা হলো যে তাদের কাছ থেকে যদি আমরা যে দায়িত্ব আশা করছি এবং যে ধরনের সার্ভিস আশা করছি, সেটাও যেমন সুশাসনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করতে হবে, জনগণ যেন, আমাদের আসলে মনে রাখতে হবে জনগণ যেন সেবাটা পায়, সেটাও যেমন করতে হবে। তাদের যেগুলো গ্রিভেন্স ছিল সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে। তো হেলথ সার্ভিসের মাধ্যমে আসলে যেটা বলা হচ্ছে যে যারা এই পেশায়, এই সার্ভিসের দক্ষ, যারা এই পেশাটা বোঝে, যারা এখানে দীর্ঘকাল চর্চা করছেন, তারাই যেন প্রশাসক হন এবং সেইভাবে যেন সার্ভিসটা পরিচালিত হয়, এবং গ্রহণকারী। কারণ এখানে হচ্ছে কি, আমাদের নিজেদের মধ্যেও কিন্তু খেয়াল করবেন, ওখানেও কিন্তু 3টা ট্র্যাক করার কথা বলা হচ্ছে, যে একটা হচ্ছে ক্লিনিশিয়ান, যারা হতে চাবে ক্লিনিশিয়ান হবে, শিক্ষক গবেষক হবেন, আর যারা প্রশাসক তারা পাবলিক হেলথ থেকে, পরে গিয়ে চেঞ্জ করবে এমন না, আগে থেকে নির্ধারণ হয়ে যাবে। কারণ এটার ফলে হচ্ছে কি, আমরা হয়তো একজন ক্লিনিশিয়ান প্রশাসনে উচ্চ পদে যাচ্ছেন, তার ক্লিনিক্যাল এক্সপার্টিসটাও জনগণ মিস করছেন। যেমন আমরা অধ্যাপক রোবেদ আমিন স্যারের কথা বলতে পারি। হ্যাঁ, মানে আমি নাম না বলে বলছি যে আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখছি পেশায় দক্ষ তাদেরকে হয়তো পজিশনে দেওয়া হচ্ছে, তারা হয়তো ওই ব্যাপারে ট্রেন্ড, কেউ কেউ হয়তো নিজে থেকে কিছু ট্রেন্ড থাকলেও অধিকাংশ ক্ষেত্রে বলে না যে when a teacher comes in management gets a bad manager,
স্টুডেন্টস লুজ আ গুড গুড টিচার। টিচার, এটা কিন্তু আমাদের দেশে হামেশা ঘটছে। কিন্তু একই সঙ্গে স্যার আরেকটা যে দাবি চিকিৎসকদের বহুদিন থেকে যে কেউ ডাক্তার দাবি করছে এবং একটা ক্ল্যাশ তৈরি হচ্ছে, মানে আমি এটিও একটা কি বলবো আসলে এই এটা? সার্ভিস মানে এই এটা সমাধানটা বলবো এখানে? জি জি প্লিজ। আসলে এখানে আপনারা সুপারিশে সুপারিশে ওইভাবে বলা না। বলা হয়েছে না, যে না, মানে এমবিবিএস বিডিএস ছাড়া ওর উপরে যারা আছে তারা ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না, এটা বলা আছে। এটা সুন্দরভাবে যেটা আসলে সমাধানটা আইন সমাধান করে। আইনে কিন্তু প্রত্যেকটার জন্য কাউন্সিল করার কথা বলা আছে। আমরা একটা বাংলাদেশ অ্যালাইড হেলথ প্রফেশনাল কাউন্সিল করেছি। তাহলে কারা অ্যালাইড হেলথ প্রফেশনাল কাউন্সিলের মেম্বার হবে? একদম নিউট্রিশনিস্ট, পাবলিক হেলথ মানে হেলথ এডুকেশনিস্ট, যারা যারা কাজ করবে সবাই কিন্তু, এটা টেকনোলজিস্ট, ওদের কিন্তু লেখা থাকবে, তখন লেখা থাকবে যে কে লিখতে পারবে আর কে লিখতে পারবে না। আচ্ছা। কারণ আইনের ভিতরে তো ওটা তখন তো বিএমডিসি যেমন আছে, ফার্মেসি আছে, আমাদের দেশে নার্স, ডাক্তার এবং ফার্মাসিস্ট ছাড়া কারোর কিন্তু রেজিস্ট্রেশন নাই। এটা খুবই তার মানে দুঃখের বিষয়। রেজিস্ট্রেশনের ওই জায়গাতেই তো লেখা থাকবে যে তার দায়িত্ব কি, জনগণ তার কাছ থেকে কি পাবে আর সে জনগণ কি দেবে। True. এইটা ছাড়া আপনি যত কিছুই বলেন, এখন সে ট্র্যাডিশনাল মেডিসিনের যারা, তারা পাবে কি না পাবে আইনের ভিতরে লেখা থাকবে। তারা কি লিখতে পারবে যে আমি আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথি আমি কি লিখতে পারবো, আমি কতটুকু প্রেসক্রাইব করতে পারবো, না করলে কতটুকু শাস্তি হবে, আমার শাস্তি পুরস্কারের বিধানটা আইনে থাকতে হবে। আমরা কিন্তু ওটাকে প্রায়োরিটি লিখেছি, অ্যালাইড হেলথ প্রফেশনাল আইনটা কিন্তু প্রায়োরিটি আছে। কিছুদিন আগে কিন্তু আপনি জানেন হয়তো কোর্টে একটা রায় দিয়েছে জি। যে এই যে ডিএমএফ তারপর স্যাকমো এরা কিন্তু ডক্টর লিখতে পারবে না। ওরা অবশ্যই অ্যাপিল করেছে, কিন্তু অ্যাপিলে হয়তো মানে ওরা খুব একটা ফেরত পাবে এটা মনে হয়। স্যার আমি যে বিষয় নিয়ে আসলে সবার শঙ্কা যে বাস্তবায়ন হবে কি হবে না সেটি একটি বিষয়। সেক্ষেত্রে আপনারা রাজনৈতিক কতগুলো দলের সাথে কথা বলেছেন, তাদের মতামত কি বুঝেছেন? আমরা তিনটা দলের সাথে বসেছি, একটা হলো বিএনপি, একটা হলো জামাত, আর একটা হলো এনসিপি। আচ্ছা, তাদের মতামত কি পেয়েছেন? এবং তাদের ডাক্তারদের গ্রুপ তারাও আলাদাভাবে তাদের সাথে বসছেন। আচ্ছা, ও রাজনৈতিক দলের সাথে বসেছেন, তাদের যে ডাক্তার তাদের সাথে তাদের বসছেন। আলাদা বসে। হ্যাঁ, তো তারা আমরা মোটামুটি যে কথাগুলো বলেছি সেগুলোর সাথেই তারা একমত। কারো কারো কমিউনিটি ক্লিনিক নিয়ে একটু প্রশ্ন আছে, দ্বিধা আছে, তো আমরা এটা ব্যাখ্যা দিয়েছি। ওনারা আশা করি এটা হয়তো এটাকে বুঝবেন। আর নাহলে মোটামুটি যেগুলো আমাদের রেকমেন্ডেশনে আছে ওটা নিয়ে তাদের খুব একটা দ্বিমত নাই। দ্বিমত তো এখন হয়তো নাই। এবার বরং আমি আপনাকে প্রশ্ন করি যে দেখুন, হয়তো 10% এদিক ওদিক মতামত থাকতেই পারে কমিশনের রিপোর্ট নিয়ে, বা 20%, সবাই তো একমত হবে না। কিন্তু আমরা ইতিমধ্যে আপনাদের সংবাদ সম্মেলন থেকে শুরু করে পরবর্তীতে আপনাদের যে মানে মিডিয়ার যে প্রচার, তার থেকে মনে হয়েছে যে আপনারা এই সংস্কার কমিশনের রিপোর্টটাকে পজিটিভলি দেখছেন। তো আমরা চাই যে আপনাদের মাধ্যমে জনগণের মতামত, কারণ শেষ পর্যন্ত কি হবে না হবে রাজনৈতিক দল কিছুটা অবশ্যই আমরা তাদের সঙ্গে এটাতে আমরা খুব সযত্ন ছিলাম যে রাজনৈতিক দল যারা সম্ভাব্য, যারা ক্ষমতায় আসবে, সম্ভাব্য যারা বিরোধী দলে থাকবেন, যারা সম্ভাব্য রোল প্লে করবেন, আরো রাজনৈতিক দলের অন্যান্য লোকের সঙ্গে, হ্যাঁ তাদের না, এবং তাদের থেকে আমরা মোটামুটি এটা কনসেনসাস করে নিয়েছি। হ্যাঁ, মোটামুটি কিন্তু ঐক্যমত রয়েছে, আমাদের কাছে রেকর্ডেড আছে সেটা। এবং তার সাথে কিন্তু অন্যান্য রাজনৈতিক দল হিসেবে না রাখলেও দলের প্রধান মানুষদের সঙ্গে আমরা কিন্তু ব্যক্তিগতভাবে অনেক আলোচনা করেছি। তাহলে আমরা যে ঐক্যমতটা করেছি, জনগণের মতামতটাকে কিন্তু মিডিয়া অনেক প্রভাবিত করতে পারে, এবং জনগণ শেষ পর্যন্ত জনমত জরিপে বিবিএস এ কিন্তু উঠে এসছে সেগুলো, এই কথাগুলো। তাহলে আমাদের এই রিপোর্টটাকে যদি ভবিষ্যতে বাস্তবায়ন করতে হয়, এই অন্তর্বর্তীকালীন সরকার কিছু অর্ডিন্যান্স, কিছু নীতিমালা, কিছু আদেশের মাধ্যমে সূত্রপাত করে দিয়ে যেতে পারে, কিন্তু এটা চলমান একটা সংগ্রাম। এটা একদিনে তো আমরা অর্জনও করব না, আমরা 5% জিডিপি একদিনে পাবো না, 2% পাবো, 3% পাবো, ধীরে ধীরে পাবো। কিন্তু এই যে একটা ঐক্যমত হয়েছে, এই যে একটা কমিটমেন্ট পাওয়া গেছে, এটা যেন বিচ্ছিন্ন না হয়ে যায়। এবং এটার ক্ষেত্রে মিডিয়া কিন্তু আপনাকে সেজন্য বলছি যে আপনাদের কিন্তু ভূমিকা রয়েছে, আপনারা ভুলে যাবেন না। কোভিডের সময় কিন্তু কথা ছিল, আমি নিজেই সাক্ষী যে কোভিডের সময় কথা ছিল যে আমরা স্বাস্থ্য নিয়ে অনবরত কিছু বলবো, কিন্তু অন্যান্য ভিড়ে কিন্তু স্বাস্থ্য হারিয়ে গেছে। একটা জিনিস দেখেন, কথাটা কিভাবে নেবেন। আমি একটু বিরতি নিয়ে আপনার কাছে আবারও ফিরছি, আমরা শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক জাকির হোসেন, আপনি বিরতির আগে কিছু যোগ করতে চাচ্ছিলেন। হ্যাঁ, আমি বলছিলাম কথাটা দর্শক শ্রোতা কিভাবে জানি না, 10-20% কিন্তু তাদের স্বার্থে আঘাত লাগতে পারে। আপনি কি 30% নিলেই তো কত, যদি নেই যেগুলো বাস্তবায়ন হয়নি
তাহলে আমি এই 20-30% এদের ভয় 70% মানুষ যা চাচ্ছে আমি এটাকে বাস্তবায়ন করবো না। বটেই। আমাকে কিন্তু বাস্তবায়ন করতে হবে। যদি মনে করি যে আলটিমেটলি কিন্তু এই 20-30% যারা যদি প্রতিবাদ করেনও তারাও কিন্তু পরে দেখবেন যে এটা আসলে সবার জন্যই মঙ্গলজনক হয়েছে। তো আমাদেরকে আসলে এটাকে বাস্তবায়নের দিকে নিয়ে যেতে হবে, এবং বাস্তবায়ন খুব কঠিন কিছু না। কিছু কাজ অর্ডিন্যান্সের মাধ্যমে হবে, আর কিছু কাজ হয়তো অধিদপ্তরগুলো করবে। অর্ডিন্যান্স হয়ে গেলে তো বাকি সব সেট হয়ে গেল, তাহলে তারা নিজেদের কাজ শুরু করতে পারেন। তো অর্ডিন্যান্স হতে যদি 6-8 মাস লাগে, বাকিরা 1-2 বছর পরে তাদের কাজগুলো গুছিয়ে নিতে পারেন। এবং আমি ধারণা করি, আমার অভিজ্ঞতা থেকে, আমি স্বাস্থ্য অধিদপ্তরে প্রায় 7-8 বছর কাজ করেছি, মন্ত্রণালয়ের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি। আপনার 3-4 বছরের মধ্যে কিন্তু সেট হয়ে যায়, বাকিগুলো কাজ কিন্তু শুরু করা যায়, বাস্তবায়ন করা যায়। আচ্ছা স্যার, আপনার কাছে জানতে চাই যে বাস্তবায়নের বিষয়টাও আসলে ঘুরে ফিরে আসলে আসছে। এটি আপনাদের আরও কোনো মিটিং বা আরও বসবার ব্যবস্থা বা এটাকে আরও মানে ফোর্স দেওয়ার জন্য আসলে এখন কি আপনারা চিন্তা করছেন? আসলে আমাদের যে টার্মস অফ রেফারেন্স ছিল সেটা স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্ট প্রদান পর্যন্ত। জি। এবং সেখানে আমি তো আগেই বলেছি যে আমরা কিছু দিক নির্দেশনা দিয়েছি যে এটি করতে গেলে এখন থেকেই পরিকল্পনা মাফিক এটার অপারেশনালাইজ করার জন্য, মানে অর্থাৎ বাস্তবায়নের জন্য আরও ডিটেল করতে হবে, এবং সেখানে যে কোনো আমাদের সহযোগিতা বা পরামর্শ আমরা দিতে পারি। কিন্তু তারপরের ধাপটা মন্ত্রণালয় আপনাদের সাথে স্বপ্নদিত হয়ে বসতে পারে। এখানে একটা পয়েন্ট আমরা কিন্তু যেদিন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বসেছিলাম, সেখানে আমি স্পেসিফিক্যালি ওনাকে রিকোয়েস্ট করেছি যে এই প্রস্তাবনাগুলো কিন্তু আমাদের ব্রেইন চাইল্ড, আমরা অনেক চিন্তা ভাবনা করে অনেক অভিজ্ঞতা নিয়ে এসেছি এই কাগজের মধ্যে। তো এটা যখন বাস্তবায়ন করতে হয় তাহলে হয়তো আমাদের কারো লাগবে ব্যাখ্যা করার জন্য, বা এটা কিভাবে বাস্তবায়ন করা যায়, কিভাবে করলে বাস্তবায়নের সমস্যা হবে। তো এইগুলোর জন্য আমাদেরকে কিছুটা সময় অন্তত রাখা প্রয়োজন। উনি রাজি হয়েছেন এটা। আচ্ছা, এবং যেহেতু বিশেষ সহকারী, তো উনি এই বিষয়গুলো অনেকটা বুঝেন। হ্যাঁ, উনি তো সেক্ষেত্রে তো আরেকটু সহজ হওয়ার কথা। হ্যাঁ, হওয়ার কথা, এবং সেটা যদি মানে অগ্রসর হয় আমাদের চেতে তো কেউ খুশি হবে না। কারণ আপনি যদিও শুরুতে যে প্রশ্নটা করেছিলেন যে সবচেয়ে দেরিতে, আসলে আমাদেরকে নভেম্বরের শেষে যে সময় দেওয়া হলো, তারপরে আমাদের যে মানে অফিস ইত্যাদি কার্যক্রম শুরু করতে করতে ডিসেম্বরের প্রথম, মানে প্রিসাইজলি 3 তারিখে শুরু করেছি। তো দেখুন 4 মাসের মধ্যে একটা এত বড় বা 4.5 মাসের মধ্যে ডকুমেন্ট তৈরি করা কঠিন ছিল। হ্যাঁ স্যার, আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের একেবারে অপ্রতুল বাজেট দুর্নীতি খেয়ে ফেলে, মানে এটির বিষয়ে তো আপনাদের প্রস্তাবনা আছে। এই জায়গাতে আপনারা কি করতে চেয়েছেন? খুব সুস্পষ্ট প্রস্তাবনাই রয়েছে। হ্যাঁ, কারণ প্রথমত হেলথ সার্ভিসে তাহলে যোগ্য লোক, কারণ আমরা কিন্তু অনেকেই আমাদের যারা এখন দায়িত্বে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর ইত্যাদি, তারা যে সব অযোগ্য ছিলেন বা তাদের পেশায় তারা হয়তো অনেক যোগ্য, কিন্তু এই যে প্রশাসন চালানোর জন্য যে ধরনের প্রশিক্ষণ, দক্ষতা, এগুলো হয়তো ছিল না। এবং কারো কারো ক্ষেত্রে দুর্নীতি থেকেও থাকবে, এটা তো অস্বীকার করার উপায় নেই দেশের সার্বিক ব্যবস্থায়। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের এই জায়গা থেকে কিন্তু বিএইচএসকে বের করে এনে দক্ষ লোকের হাতে, অভিজ্ঞ লোকের হাতে দেওয়ার প্রস্তাবনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাবনা। তার উপরে আবার ওভারসি করার জন্য আমাদের কিন্তু কমিশনের প্রস্তাবনা রয়েছে। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলি যে এই যে সবচেয়ে বেশি এই কাজটা কোথায় হয়, আপনার অপরাধ কোথায় সংগঠিত হয়? ক্রয় আর সংগ্রহের সময় শত শত কোটি টাকা এখানে ঘাপলা হয়। ওইখানে আমরা বলেছি যে ওই যে 10 বছর পর পরে জরিপ হবে, তার আলোকে যন্ত্রপাতি কিনতে হবে। কেউ আসমান থেকে হুকুম দেবে আর এটা কেনা হবে তা কিন্তু হবে না। দ্বিতীয় কথা হলো, যখন যন্ত্রপাতি যারা সাপ্লাই করবে তারা টার্নকিতে এটা চালু করে দিয়ে যেতে হবে, ওটা ফেলে রাখবে স্টোরে, এটা হবে না। আর হলো অনলাইন সব ক্রয় সংগ্রহ অনলাইনে হবে, তাহলে একদম ট্রান্সপারেন্ট থাকবে, স্বচ্ছ থাকবে ব্যাপারগুলো। তাহলে এই কয়েকটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু ওই যে আগের সমস্যাগুলো আছে সেগুলো থাকার কথা না। কিন্তু একেবারে শেষ একটা হতাশার কথা যদি স্যার বলি, যে আইনেই যত কিছু ছিল সেগুলো তো আমরা আসলে মানতে পারি না। এটি কেবল সুপারিশের পর্যায়ে আছে। এটি অর্ডিন্যান্স হোক বা আইন হোক, তারপরে বাস্তবায়ন, তারপরে বাংলাদেশের সংস্কৃতি, তারপরে আশা করেন কতটা জবাবদিহিতা, মানুষের কাছে যে দায়বদ্ধতা ইত্যাদি ফিরে আসার জন্য যে সংগ্রামে যেটুকু অগ্রগতি হয়েছে, সেই সংগ্রামের অংশ হিসেবে স্বাস্থ্যের ক্ষেত্রে অগ্রগতি হবে আশা করছি। এবং আমরা আশাবাদী এই কারণে যে যারা এখন নীতি নির্ধারণ রয়েছেন তারা আগ্রহী, যারা ভবিষ্যতে রাজনীতির নেতৃত্ব দিচ্ছেন বা যারা সামনে আসবেন তারাও খুবই আগ্রহী। এই ব্যাপারটা মনে হচ্ছে সবাই একমত, এখানে কোনো দ্বিমত নেই। তো কাজেই আমাদের আসল কথা হলো স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা বিগত 50 বছরের একটা বড় বিষয় হচ্ছে
যে স্বাস্থ্যের যে স্থায়ী কমিটিগুলো ছিল, সংসদীয় কমিটি যা যতটুকুই ছিল, কেউ কিন্তু আইন বা মূল জায়গাগুলোতে হাত দিতে চাননি। তারা কিন্তু বিভিন্ন রকম নির্বাহী কাজকর্ম নিয়ে ব্যস্ত থেকেছেন। তা আমরা এখানে কিন্তু আইন থেকে শুরু করে নির্বাহী কাজ এর মধ্যে একটা রেঞ্জে কাজটা করেছি। তো আইনগুলো ঠিক হলে কিন্তু তখন কেউ বলতে পারে আইনে এটা আছে কেন করছো না, অন্তত বিচার বিভাগের কাছে যেতে পারে। স্যার আপনি কতটা আশাবাদী, আমরা যদি শেষ প্রশ্ন জানতে চাই। আমরা যে পরিশ্রমটা করেছি, মন প্রাণ ঢেলে আমরা কিন্তু কাজগুলো তা করেছি আমরা দেখেছি এবং আমরা মনে করি এগুলো সবই বাস্তবায়নযোগ্য। এমন কিছু আমরা এখানে বলিনি যে বাস্তবায়ন করা যাবে না। যারা বাস্তবায়ন করবেন তাদের দৃষ্টিভঙ্গি, তাদের সদিচ্ছা খুব মূল্যবান এবং একটা প্রসেস তৈরি করতে হবে যাতে করে এগুলো বাস্তবায়ন করা যায়। তাহলে কিন্তু কঠিন না, বাস্তবায়ন করা যাবে, করতে হবে এটা জনগণের মুখের দিকে যে করতে হবে। স্যার আপনাকে ধন্যবাদ এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ, জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। যত সুন্দর বা উপযুক্ত এই সংস্কার প্রস্তাব আসলে রাখা হয়েছে, সেটি একটি রাজনৈতিক দল যদি মনে করেন যে আমি আমার ইশতেহারের মধ্যে আসলে এগুলো নিয়ে ফেলবো বা এটি বাস্তবায়ন করব, তাতেও সেই দলটি কত জনপ্রিয় হবে সেটি অনুমেয় যদি তারা দেখেন যেখানে কত কিছু বাস্তবায়নের কথা বলা হয়েছে। এবং মূল সমস্যাটি হচ্ছে যে আমাদের যত কিছু বাস্তবায়ন আজ পর্যন্ত হয়নি বিভিন্ন খাতে, সেটি আমাদের একটি অচল অবস্থা বা দীর্ঘদিনের সংস্কৃতি বাংলাদেশের। তো আমরা স্বাস্থ্য খাতের এত চমৎকার রিপোর্ট বা প্রতিবেদন আমরা আসলে এর আগে কখনো দেখিনি। তো আমার মনে হয় যে সব জনগণকেও যেমন সহযোগিতা করা উচিত এবং যারা বাস্তবায়ন করবেন তারা যদি সত্যিকার অর্থে এটি আমলে নেন, বাংলাদেশ তো বদলে যাবেই এবং প্রতিটি ঘরে যে মানুষগুলো বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, অসহায় অবস্থায় দিন পার করছে, তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। তো সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।